আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তোমরা জানো আমরা প্রতিনিয়ত তোমাদের সামনে হাজির হচ্ছে আমাদের লাইভ সেশন নিয়ে, যেখানে আমাদের 24-25 সেখানে সেশনের কৃতি শিক্ষার্থীরা উপস্থিত হচ্ছে এবং আমরা তার সাথে গল্প করছি, আড্ডা দিচ্ছি এবং তার অ্যাডমিশন জার্নি সম্পর্কে শুনছি। তো তারই ধারাবাহিকতায় এখন আমরা আবারও আমাদের লাইভ সেশনে উপস্থিত আছি। আমাদের সাথে উপস্থিত আছে লাইভ শাকিল আলম। বর্তমানে সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত আছে। আমরা তার সাথে গল্প করব এবং তার অ্যাডমিশন জার্নি সম্পর্কে শুনবো। তো প্রথমেই চলো আমরা শাকিল আলমের সাথে পরিচিত হয়ে আসি। তো শাকিল আলম কেমন আছো? হ্যাঁ। আলহামদুলিল্লাহ ভাই, আমি অনেক অনেক ভালো আছি আল্লাহর রহমতে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো তোমার পরিচয়টা আমাদেরকে একটু দিয়ে দাও। আমি মোহাম্মদ শাকিল আলম। পড়ালেখা করেছি বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে। আহ, আমি স্কুল অফ এক্সিলেন্সের একজন শিক্ষার্থী ছিলাম একাডেমিক ব্যাচ থেকে। এবং আমি অ্যাডমিশন জার্নি এখানেই করেছি। আর বর্তমানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমি সাফল্যের সাথে আর কি পরীক্ষা দেওয়ার মাধ্যমে ফলাফল অর্জন করেছি। আর এখন বর্তমানে রাজশাহীতে অধ্যয়নরত আছি। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতীত আর কোথায় কোথায় পরীক্ষা দেওয়া হয়েছিল তোমার? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছি এবং সেখানে আমার পজিশন ছিল 1885। এরপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটের চতুর্থ শিফটে ছিল 100তম পজিশন। আর রাজশাহীতে তো 300, ইউনিটের দ্বিতীয় শিফটে ছিল 321। জগন্নাথে 749। চট্টগ্রামের ডি ইউনিটে 1755 এবং গুচ্ছ ভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো সেগুলোতে ছিল আমার 2036তম। আচ্ছা, আলহামদুলিল্লাহ, এই তো। মাশাআল্লাহ। আচ্ছা, তো অবশেষে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়কে বেছে নিয়েছো। তো হ্যাঁ। আমার প্রশ্ন হচ্ছে, এই যে এতগুলো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিয়েছো এবং এত ভালো ভালো রেজাল্ট করছো, তো এগুলোর জন্য কি আলাদা করে প্রিপারেশন নেওয়া লাগছিল তোমার? মূলত আমি যদি এই উত্তরটা দিই একটু বিস্তারিত ভাবে, সেটা হচ্ছে আমি যখন একাডেমিক যখন পড়তাম আমি আমার কলেজে, তো তখন সে সময় মূলত পড়াশোনা আমি নিয়মিত ছিলাম, কিন্তু তারপরেও আমি অনলাইনে খুঁজতাম একটা প্ল্যাটফর্ম যেখানে বাংলা, ইংরেজি, আইসিটি সহ অর্থনীতি, ভূগোল, এই সাবজেক্টগুলো আমাদের আছে, এই সবগুলো সাবজেক্টে পড়ানো হবে এবং পরীক্ষা নেওয়া হবে। এগুলোর পাশাপাশি আমাদের প্রস্তুতি আর কি গড়ে তোলা হবে। তো আমি ফেসবুকে স্ক্রল করতে করতে একদিন স্কুল অফ এক্সেলেন্স একটা দেখি। আমাকে পার্সোনালি কেউ সাজেস্ট করেনি স্কুল বিজনেসের জন্য। আমি ওই অ্যাডটা দেখার মাধ্যমে সেখানে ভিতরে প্রবেশ করি। এরপর দেখি ওখানে ইংলিশ মেন্টর ছিল বাকি বিল্লাহ ভাই, আর হাসনাত ভাই তো ছিলই। তো এগুলো দেখার পরে আমি তাদের ক্লাসগুলো দেখা শুরু করি। তো আমি এর আগে অনেক অনেক ক্লাস করেছি, কিন্তু আমি ক্লাস দেখি না এরকম যে ক্লাসের মধ্যে গল্প নেই, কোনো এক্সট্রা কথাবার্তা নেই, কোনো প্রমোশন নেই। তারা হচ্ছে শিক্ষার্থীদেরকে যেটা দরকার না তারা সেটা দিয়েছে। মানে ক্লাসকে কিভাবে প্রাণবন্ত করা যায়, একটা অনলাইন ক্লাস কিভাবে প্রাণবন্ত করা যায়, আমি আমি এটা স্কুল অফ এক্সেলেন্স থেকে শিখেছিলাম। তো যার কারণে আমি প্রথমে পেজে মেসেজ দিই। মেসেজ দেওয়ার পরে তারা বলে যে একটা একাডেমিক ব্যাচ লঞ্চ হবে। তো আমি ওইখানে ভর্তির জন্য আর কি কথাবার্তা বলি। তো দেন 2023 সালের ডিসেম্বরের দিকে আমি ওখানে এনরোল করি। এরপর পরীক্ষার পুরো পর্যন্ত আমি একাডেমিক বেসে নিয়েছিলাম এবং সেখানে ক্লাস করেছি। বাকি বিল্লাহ ভাইয়ের যে ইংরেজি ক্লাসগুলো ছিল একদম টেক্সট বেসড, যে ক্লাসগুলো ছিল ওগুলো করা হয়েছে। হাসান আব্দুল্লাহ ভাইয়ের গ্রামার ক্লাসগুলো করা হয়েছে একদম খুঁটি খুঁটি তারা যেভাবে করাতো সেগুলো আসলে আমি আসলে ভাবতে পারিনি এইভাবে ইংলিশ পড়া যায়। আর মাহফুজ ভাইয়ের কথা তো আলাদা ভাবে বলতে হয়। তিনি মাহফুজ ভাইয়া সাহেব স্যার বাংলাকে যে এইভাবে পড়ার মানে পড়া যায়, আমি এটা প্রথম স্কুলে শিখেছিলাম যে বাংলা গল্পের প্রতিটা লাইন ধরে মানে আর কোথায় পড়াবে। আমি ইভেন কলেজেও অথবা যে কোনো যদি কোচিং অফলাইনে থাকে সেখানেও আমি দেখিনি আসলে মানে বাংলা গল্পের অথবা কবিতার যে মানে ব্যাখ্যা এভাবে পড়ানো হয়, এটা আমি স্কুল অফ এক্সেলেন্সে দেখেছি। তো সেখান থেকে মূলত এগুলো দেখার পর আমি প্ল্যান করে রেখেছিলাম যে আমার অ্যাডমিশন জার্নি আমি অনলাইনে শুধু স্কুল অফ এক্সেলেন্সই করবো। তো সেই প্রেক্ষিতে যখন আমাদের পরীক্ষা শেষ হয়ে গেল, হচ্ছে আমরা আমাদের যারা বন্ধুরা ছিল একাডেমিক ব্যাচে, তো সবাই হচ্ছে আমরা মানে এখানে ভর্তি হয়ে যায়। তো দেন প্রায় 4-5 মাসের একটা জার্নি শেষে এই পরীক্ষাটা দেওয়ার মাধ্যমে আল্লাহর রহমতে আমরা আমাদের কাঙ্ক্ষিত অনেকেই কাঙ্ক্ষিত ফলাফল পেয়েছে, অনেক বিশ্ববিদ্যালয় পেয়েছে, সাবজেক্ট পেয়েছে। তো যেখানে আছি আলহামদুলিল্লাহ। তো আমার প্রশ্ন যেটা ছিল, এটা তো তুমি বললে তুমি স্কুল অফ এক্সেলেন্স এর সাথে কিভাবে পরিচিত হলে এবং তোমার জার্নিটা কিভাবে শুরু হলো। বাট এই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় অংশগ্রহণ করেছো, তো এগুলোর জন্য কি আলাদা আলাদা পৃথক পৃথক কোনো প্রিপারেশন নেওয়া লাগছে কিনা তোমার? না না, স্কুল অফ এক্সেলেন্সের যে প্রিপারেশন যে ব্যাচটা ছিল এখানে পড়ার জন্য আলাদাভাবে কোনো ইয়া হয়নি। আমি শুধুমাত্র তারা যে ডাইজেস্ট গুলো দিয়েছিল আর তারা যে ক্লাসগুলো ছিল তাদের ক্লাসের স্লাইড গুলো এগুলো পড়ার পরেই আলাদাভাবে আর কোনো কিছু পড়ার দরকার হয়নি। তো আমরা মূলত ফোকাস রেখেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক প্রিপারেশন। তো দেখা গেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক প্রিপারেশন নিতে গিয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন অটোমেটিক্যালি হয়ে গেছে।
মানে আমি জাহাঙ্গীরনগরে যে পরীক্ষা দিলাম সেখানে দেখেন 100তম পজিশন অর্জন করেছি। তো মানে এরকম কিছু হয় না যে জাহাঙ্গীরনগরের জন্য আলাদা কোর্স লঞ্চ করা হয়েছে, অথবা এই যে গাণিতিক যুক্তি থাকে না আইকিউ, ওটার জন্য আলাদা কোর্স, এরকম হ্যাঁ। কিছু করা নেই। জাস্ট একটা কোর্স হয়েছিল, ওই কোর্স করার মাধ্যমেই সবগুলা আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তুমি যখন একাডেমিক লাইফ থেকেই মোটামুটি প্রিপারেশন নেওয়া শুরু করেছে তোমার কথা দ্বারা যে বুঝলাম আমি, তো হুম। সেক্ষেত্রে কি তুমি টেক্সট বুক বেসড পড়াশোনা বেশি করছো নাকি টেক্সট বুকের বাইরে বাজার থেকে অন্যান্য বই কিনে পড়তা? মূলত আমি ইন্টার লাইফের প্রথম দিকে প্রশ্ন ব্যাংক কিনতাম আর ওখান থেকে প্রশ্ন বিশ্লেষণ দেখতাম। আর সেকেন্ডলি হচ্ছে টেক্সট বই তো পড়তামই, এর বাইরে তেমন কোনো বই কেনা হয়নি আসলে, মানে প্রশ্ন ব্যাংকের বাইরে কোনো বই কেনা হয়নি। আচ্ছা, প্রশ্ন ব্যাংকটা কেন কিনছিলা? প্রশ্ন ব্যাংকটা আমি কিনেছিলাম মূলত হচ্ছে প্রশ্ন কিরকম আসে এটা জানার জন্য। কারণ আমি শুনেছিলাম যে আমাদের এইচএসসি পরীক্ষায় যেরকম প্রশ্ন হয়, ঠিক ওই প্রশ্নের আদলে কিছুটা মানে সহজ প্রশ্ন আর কি ভার্সিটিতে হয়, তো এটা জানার জন্য ওই কৌতূহল থেকে আমি প্রশ্ন ব্যাংক কিনেছিলাম। আচ্ছা, প্রশ্ন ব্যাংক কি মুখস্থ করতে হয় নাকি বেছে বেছে কেমন কি প্রশ্ন না। আসে, নাকি ওর ভিতর থেকে সোর্স গুলা হ্যাঁ, বের করতে হয়, কি করতে হয়? আসলে প্রশ্ন ব্যাংক থেকে প্রশ্ন কমন পড়ে না বললেই চলে। সো মানে আমি কিনেছিলাম এই জন্য যে আসলে কি ধরনের প্রশ্নটা আসে, আমার কোনগুলো পড়া উচিত আর কোনগুলো পড়া উচিত না এটা বোঝার জন্য। কারণ হাসান ভাই তো একটা কথা বলতেন যে আহ সবকিছুর কিছু কিছু পড়তে হবে আর কিছু কিছুর সবকিছু পড়তে হবে। সব করতে হবে। এইটা জানার জন্যই মূলত প্রশ্ন ব্যাংক আর কি দেখতে হয়, বিশ্লেষণ করতে হয়। তো এই যে অনেক শিক্ষার্থীদের প্রশ্ন ব্যাংক সলিউশন নিয়ে চুলকানি থাকে, আমি ওয়ার্ডটা হয়তো বাজে শোনা যাইতে পারে, বাট আমরা দেখছি যে এসওই তে তুমি ছিলে, এসওই তে যখন আমরা শুরু করি আমাদের শুরুর ক্লাসগুলো কিন্তু প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস দিয়ে, কিন্তু অনেকেই সেগুলো করতে চায় না। তো তারা হয়তো এখন বুঝতে পারবে যে তোমার কথা দিয়ে এটা প্রমাণিত হয়ে যায় যে প্রশ্ন ব্যাংকের গুরুত্ব কতটা। আচ্ছা, হ্যাঁ। পরবর্তী প্রশ্ন তোমার কাছে আমার, যে যখন স্কুল অফ এক্সেলেন্স এর সাথে যুক্ত হয়েছিলে তখন ক্লাসগুলো কি রেগুলার করতা? হ্যাঁ, আমি চেষ্টা করতাম তাই? সবগুলো ক্লাসে রেগুলার করার। কখনো যদি খুব বেশি মানে সমস্যা হয়ে যেত, আমি পরে রেকর্ড ক্লাস করে নিতাম। ইভেন আমার মনে হচ্ছে দুই একটা পরীক্ষা আমার মিস গেছে, কিন্তু আমি বেশিরভাগ পরীক্ষার চেষ্টা করছি লাইভে করার, মানে লাইভ পরীক্ষা দেওয়ার আর ক্লাসগুলো লাইভে করার জন্য। কারণ লাইভে করলে প্রথমত সুবিধা হচ্ছে কোনো ইনস্ট্যান্টলি স্যারকে প্রশ্ন করে দিত। আর রেকর্ডেড ক্লাস করলে সেটা একটা মানে সুযোগ থাকতো পরে কিন্তু ক্লাসের যে একটা প্রাণবন্ততা লাইফ চাকরিতে হয়তো একটু net সমস্যা হচ্ছে। আহ অসম্ভব আচ্ছা শাকিল, তোমার নেটওয়ার্কে হয়তো সমস্যা ভাইয়া। ইম্পর্টেন্ট। শুনতে পাচ্ছো? হ্যালো? হ্যাঁ, শোনা যাচ্ছে আমার এখন কথা? ঠিক আছে? হ্যাঁ, কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, তোমার নেটওয়ার্কের মাঝে একটু সমস্যা দিছিল, আমরা হয়তো ওই কথাগুলো শুনতে পারি নাই। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, যেটা বলছিলা একটু যদি বলছিলাম রিপিট যে করতাম। হ্যাঁ, আমি বলতেছি যে আমি সবগুলো ক্লাস চেষ্টা করছি লাইভে করার জন্য। তবে যদি কখনো এরকম হয়েছে যে আমি ক্লাসগুলো লাইভে করতে পারতেছি না, তখন সেগুলো আমি খুব দ্রুত হচ্ছে সময় অনুযায়ী আমি সেগুলো রেকর্ড করে নিতাম। আর পরীক্ষাগুলো যেগুলো হইতো, পরীক্ষাগুলো আমি চেষ্টা করতাম, মানে চেষ্টা বলতে কি, ওটা একদম একটা ফরজ আইনের মতো আর কি, পরীক্ষা দিতে হবে লাইভে, কারণ পরীক্ষা না দিলে তো পজিশনটা দেখা সম্ভব না। এজন্য পরীক্ষাটাও আমি লাইভে দেওয়ার চেষ্টা করতাম। দুই একটা পরীক্ষা মিস গেছে, এরকম হয়েছে, দুই একটা ক্লাস বা পরীক্ষা। তা পরীক্ষা মিস গেলে কি পরবর্তীতে সেই পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ ছিল? হ্যাঁ, অবশ্যই পরীক্ষা একবার না অনেকবার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে। এক পরীক্ষা আমি যদি আমার মানে ল্যাকিং স্কিল কোথায় আছে এটা জানার জন্য আমি এক পরীক্ষা অনেকবার দিতে পারবো। আর ওয়েবসাইটটা একদম সেরকম ইয়া হওয়ার কারণে আমাদের সুবিধা হতো পরীক্ষাগুলো দেওয়ার বারবার, এটাই। আচ্ছা, আমি ক্লাসের বিষয়ে ছিলাম তো আমাদের ক্লাসগুলা, মানে আমরা দেখি তো অনেক অনেক প্রতিষ্ঠানে ফেসবুক লাইভে ক্লাস হয়। তো আমাদেরও কি সেই ব্যবস্থাই করা হয় যে একটা গ্রুপ খুলে, প্রাইভেট গ্রুপে সেখানে লাইভ ক্লাস দেওয়া হচ্ছে, এমনটা হয় নাকি অন্য কোনো মেথড ইউজ করা হয় আমাদের? আমাদের স্কুল অফ এক্সেলেন্সে মূলত ক্লাস নেওয়ার যে এটা সেটা ওয়েবসাইট বেসড ক্লাস। আমরা ওয়েবসাইটে প্রবেশ করি এবং সেখানে ক্লাস করতে পারি। ওয়েবসাইটে ক্লাস করার মূলত উপকারিতা হচ্ছে আমাদের ফেসবুকে যে গ্রুপে ক্লাস নেওয়া হয়, অনেকের ক্ষেত্রে দেখা যায় গ্রুপে ক্লাস নেওয়ার ক্ষেত্রে অনেক সময় নোটিফিকেশন আসে অথবা মেসেজ আসার কারণে আমরা হচ্ছে ক্লাসের বাইরে গিয়ে দেখা যাচ্ছে যে গ্রুপে অথবা মানে যে কোনো কিছুতে আমরা এডিক্টেড হয়ে পড়ি। আর ওয়েবসাইটে ক্লাস নেওয়ার কারণে আমরা ফেসবুকে আসার তেমন একটা চান্স পাই না, ওয়েবসাইটে ক্লাস করি। এটা হচ্ছে স্কুল অফ এক্সেলেন্স একটা ইউনিক বৈশিষ্ট্য যে ওয়েবসাইটে ক্লাস নেওয়া হয়। আর ফেসবুক গ্রুপকে এখানে অ্যাভয়েড করা হয়, এখানে ফেসবুক গ্রুপ তেমন একটা ক্লাস নেওয়া হয় না। মাঝে মধ্যে পেজে দুই একটা ভিডিও মানে আর কি লাইভে দেওয়া হয় সাধারণ শিক্ষার্থীদের জন্য।
আচ্ছা, তুমি পড়াগুলা কিভাবে গুছিয়ে নিতে বা তোমার রুটিনটা কেমন ছিল? আমার রুটিন মূলত ছিল অনেকে দেখা যাচ্ছে যে ঘন্টা ধরে পড়া পড়ে, তো আমি মূলত পড়া পড়তাম টপিক অনুযায়ী। ধরো আমি যদি বলি আজকে আমাদের অপরিচিত গল্প পড়ানো হয়েছে, সাইফ স্যার পড়াইছে অপরিচিত গল্প আর একটা গ্রামার আইটেম সমাস। তো আমি যতক্ষণ পর্যন্ত আমার অপরিচিত গল্প A to Z মানে টেক্সট বই থেকে আগে পড়তাম, আমার তো টেক্সট বইয়ের অবস্থা একদম শেষ। আমি হচ্ছে কলম দিয়ে লাগাইছিলাম 4-5টা কলম, আমার হাইলাইটার অনেকগুলা থাকতো, মানে মেন যেগুলো স্যার দাগাই দিত লিখিতের জন্য এমসিকিউর জন্য আলাদা হবে সেগুলো পড়তাম। তো পড়ার পর ডাইজেস্ট যে আমাদের ছিল, ডাইজেস্ট থেকে সলভ করতাম। সলভ করার পরেই আমাদের যে এক্সামটা থাকতো ওয়েবসাইটে এক্সামটা দিতাম। এরপর ইংরেজির কথা ওই সেম, ইংরেজি আমাদের আমি আগে আগে পড়ে নিতাম। আজকে ধরো যে বাকি স্যার আজকে আনফরগেটেবল হিস্টোরি পড়াইবে অথবা যে কোনো একটা কিছু ড্রিম, আমি ওটা আগে থেকে নিজে পড়ে নিতাম। পড়ে নেওয়ার পর আমার যে সমাধান মানে সমস্যাগুলো হচ্ছে ওগুলো আমি মানে ফাইন্ড আউট করতাম। করার পরেই ক্লাস আবার করতাম। ক্লাস করার পর দেখা যাচ্ছে যে ওই সমস্যাগুলো আমার হচ্ছে ওগুলো আবার জিজ্ঞাসা করে নিতাম। তারপর আবার পড়তাম নিজে, পড়ার পরেই তারপর এক্সাম দিতাম ওয়েবসাইটে। এটাই। আচ্ছা, আমাদের এই ক্লাস স্লাইড, ডাইজেস্ট এবং টেক্সট বুক এর বাইরে কি কোনো কিছু ফলো করেছিলি তুমি তোমার অ্যাডমিশন টাইম? অ্যাডমিশন টাইমে সেরকম একটা কিছু ফলো করার প্রয়োজন হয় নাই। আমি হচ্ছে একটা কোচিং থেকে স্কলারশিপ পাইছিলাম ওই যে পরীক্ষা দেওয়ার কারণে। তো সেখানে কয়েকদিন যাওয়া হয়েছে, পরে আমি সেটা কন্টিনিউ করতে পারিনি। মূলত বাসায় আসার পর আমি আহ, একদম পুরোদমে স্কুল অফ এক্সেলেন্সের যে স্লাইড গুলো ছিল, তাদের যে ডাইজেস্ট গুলো ছিল সেখান থেকে প্রচুর প্র্যাকটিস সেখান থেকে করেছি। এর বাইরে আর তেমন কিছু পড়ার প্রয়োজন হয়নি। মানে অনেকে থাকে না যে বড় বড় বই নিয়ে বসে একদম, আমি মূলত সত্যি বলতে এরকম কোনো বই আমার পড়া হয়নি। আমি জাস্ট ভাইয়াদের ওগুলা থেকেই আচ্ছা ক্লাস থেকে যে সমাধানগুলো করা হতো আর ডাইজেস্টের ইয়াগুলো, আমাদের টেলিগ্রামে তো গ্রুপ ছিল, গ্রুপে আমাদের কোনো সমস্যা হইলে দেখা যাচ্ছে যে আমাদের যারা পারে তারা সমাধান করে দিত। আর মনে করো যারা পাইতেছে না এটা জিজ্ঞাসা করতো যে এটা কি হবে। এভাবেই মূলত আমাদের সমস্যাগুলো সমাধান হয়েছে। আমরা অনেক স্ট্রং হয়েছি যেগুলো উইক বিষয় ছিল মানে মানে যে আমাদের দুর্বল যে বিষয়গুলো ছিল সেগুলোতে। হ্যাঁ। আচ্ছা, তুমি যেমনটা বললা যে তুমি একাডেমিক ব্যাচ থেকে স্কুল অফ এক্সেলেন্সের সাথে ছিলে, তো একাডেমিক ব্যাচে আমাদের অ্যাডমিশন বেসড পড়াশোনা কেমন করানো, হ্যাঁ কতটা একাডেমিক। এই পড়াটা মানে এগিয়ে নিয়ে আসলো? হ্যাঁ একাডেমিকে তো আমাদের হাসনাত ভাই একদম আমাদের যে ক্লাসগুলো নিত সেই ক্লাসগুলো ছিল একদম মূলত আমাদের প্রথমত এসএসসি সিলেবাসটা কভার করা, আর দ্বিতীয়ত আমাদের ওইখান থেকে অ্যাডমিশনে কিরকম প্রশ্ন আসবে অথবা আসতে পারে সেগুলো আমাদের বুঝিয়ে দিত। যেমন আমি যদি বলি ভাই হচ্ছে আমাদের কানেক্টর যেদিনকে বুঝাইছি, তো কানেক্টর বোঝাতে গিয়ে ভাই মানে আমি বলি সাধারণভাবে একটা টপিক বোঝাতে গিয়ে যে যে বিষয়গুলো নিয়ে আসা দরকার, যে যে ঘটনাগুলো বলা দরকার, হাসনাত ভাইয়া হোক অথবা বাকি স্যার হোক, সবগুলো আমাদের বুঝিয়ে দিতেন। আর অ্যাডমিশনের জন্য তারা হচ্ছে মানে যে মানে একটু বেশি পড়াশোনা করা দরকার সেটা মাঝে মধ্যে বলতেন আমাদের, আমরাও সেই অনুযায়ী পড়ার চেষ্টা করতাম। এছাড়াও মাহফুজ ভাইয়া আমাদের যে আহ, প্রত্যেকটা যে গল্প বাংলা গল্প যেভাবে প্রশ্ন আসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, শুধু এসএসসি না এবং অ্যাডমিশনের জন্য প্রশ্নগুলো কিভাবে আসবে সেগুলো বলে দিতেন। হ্যাঁ, এমন সময় দেখা গেছে যে আমরা ভাই একটা প্রশ্ন করছেন বইয়ের মধ্যে আছে আমরা খুঁজে পাইনি, তখন উনি বলতেছেন যে প্রশ্ন এখান থেকে আসবে, তোমরা টেরই পাও নাই যে এখানে এই বিষয়টা আছে। তো এই বিষয়গুলো অনেক ইন্টারেস্টিং লাগছিল। যেমন আমি যদি একটা বিষয় ইয়া করি যে মাহবুব ভাই একটা বিষয় বোঝাতেন আমাদের ইয়া গল্পে, মাসি পিসি গল্পে ওই যে একটা গরুর কথা আর একটা গরুর যে যেটাতে খাবার খায় ওইটার কথা বলা আছে। তো ওইখানে দুর্ভিক্ষে গরু মারা গেছে, কিন্তু দুর্ভিক্ষে গরুটাকে বিক্রি করে দেওয়া হয়েছে অথবা গরুটা মারা গেছে, কিন্তু যে সেটাতে যে খাবার খাইতো সেটা কিন্তু এখন টিকে আছে। এটার কারণটা কি, এখানে কি প্রকাশ পেয়েছে? তো হ্যাঁ, এই যে বিষয়গুলা, এইভাবে ভাইয়া পড়াতেন। হ্যাঁ মানে একদম ডিপ, একদম ভিতর থেকে একদম, মানে এগুলো আমরা কখনো চিন্তা করতে পারতাম না যে এভাবেও পড়াশোনা করা যায় বাংলা পড়া। এই হচ্ছে কথা। তো এটা মোটামুটি তোমার অ্যাডমিশন জার্নি পড়াটাও অনেকটা গুছিয়ে আনতে সাহায্য করছে। হ্যাঁ আচ্ছা, তুমি সাবজেক্ট ভিত্তিক প্রিপারেশন কিভাবে কিভাবে নিতা? বাংলা কিভাবে পড়তা নিজে নিজে, মানে ব্যক্তিগত ভাবে বাংলা কিভাবে পড়তা, ইংরেজি কিভাবে পড়তা, এবং সাধারণ জ্ঞানের প্রিপারেশন তুমি কিভাবে নিয়েছো? হ্যাঁ, ভাইরা তো আমাদের বলতেন যে যে সাধারণ জ্ঞান যদি প্রথমে আমি আসি, সাধারণ জ্ঞান আমাদের যে বইগুলো ছিল আমাদের যাদের সাবজেক্ট ভিত্তিক এসএসসি বই ছিল ইতিহাস, পৌরনীতি, অর্থনীতি, ভূগোল। তো প্রথমত দেখা গেছে যে আমাদের প্রথম সাধারণ জ্ঞান ক্লাস ছিল কিন্তু মানচিত্র কিভাবে বুঝবো এই বিষয়টা নিয়ে। তো এটা এটা মূলত ভূগোলের ক্লাস। তো আমাদের যাদের ভূগোল সাবজেক্ট ছিল আমরা এগুলা আগে থেকে ভালো করে পড়ছিলাম। তো প্রথমত আমি যদি সাধারণ জ্ঞান পড়ার চেষ্টা করি, বাংলাদেশে যে সীমারেখা অথবা মানচিত্র কিভাবে বুঝবো, আগে প্রথমত ভাইয়া যে ক্লাস করাতো, ক্লাস তো থাকতে আমরা ক্লাস আমি একবার ক্লাস করে নিতাম। এরপর বই থেকে দেখতাম যে বই থেকে এরকম কোনো প্রশ্ন আছে কিনা, কনসেপ্টটাকে ভালো করে বুঝে নিতাম। যে মানচিত্রের কোন বিষয় অক্ষরেখা, তারপরে হচ্ছে দ্রাঘিমা রেখা, এই বিষয়গুলো কনসেপ্টগুলো আমাদের আগে থেকে ক্লিয়ার ছিল। আমি আবার রিভিশন দিতাম। আমাদের মূলত প্রতিদিন একটা করে ক্লাস হতো, যেহেতু সাধারণ জ্ঞান ক্লাস হলে ওই দিন আর কোনো ক্লাস হইতো না। তো সুতরাং আমি একটা সময় পাইতাম
যে ওই সাবজেক্টটা পুরোটা করার জন্য। তো নিজেকে প্রচুর সময় দিয়েছিলাম। যে আমাদের টেক্সট বুক ওটা পড়তাম, ডাইজেস্ট থেকে যে এমসিকিউ গুলো ছিল, প্রচুর এমসিকিউ সেখান থেকে সলভ করা হয়েছে। আর বাইরে যে স্লাইড দিত সেখান থেকে রিভিশন দিয়েছিলাম বারবার। আর এক্সাম তো আছেই। তো মূলত এটাই ছিল আমার, এর বাইরে আর তেমন কিছু করা হয়নি। স্কুল অফ এক্সেলেন্স যা গাইডলাইন দিয়েছে সেটাই। জিকে মনে রাখতে কিভাবে? কারণ জিকে অধিকাংশ সময় দেখা যাচ্ছে স্টুডেন্টরা সেগুলো মনে রাখতে পারে না। আসলে মনে রাখার ক্ষেত্রে আমি বলবো সেটা হচ্ছে এটা নিজের একটা ইন্টেলিজেন্স এখানে করা দরকার। কারণ ধার করা ইন্টেলিজেন্স আসলে বেশিক্ষণ থাকে না। মনে রাখার ক্ষেত্রে আশেপাশের পরিবেশ, নিজের ধারণা, হ্যাঁ, এগুলা থেকে আমরা রিলেট করে আসলে মনে রাখতে পারি। যেমন আমি যদি একটা বিষয় করে রাখি, এই মুহূর্তে আসলে মনে পড়তেছে না। তো এটাই আশেপাশের পরিবেশ, আমার কোনো পরিচিত কোনো বিষয়, সেটা দিয়ে জিকে হোক অথবা অন্য কোনো বিষয়গুলো মনে রাখতাম, এটাই। আচ্ছা, জাহাঙ্গীরনগরে তো পরীক্ষা দিচ্ছে এবং আল্লাহর রহমতে তুমি চান্সও পেয়ে গেছো। তো হ্যাঁ, এই জাহাঙ্গীরনগরের ইংলিশে জিকে আসছে আমাদের এবার, আমি যতদূর জানি। তো এর জন্য কি আলাদা করে প্রিপারেশন না লাগে? মানে ইংলিশ জাহাঙ্গীরনগর বিউপি যেসব জায়গায় জিকে ইংলিশে আসে, তো সেগুলোর জন্য কিভাবে কি পড়তে হয়? নাকি যেগুলো পড়ানো হয় আমাদের স্কুল অফ এক্সেলেন্স থেকে সেটাই এনাফ? প্রথমত সত্যি কথা হচ্ছে জাহাঙ্গীরনগরে যে প্রশ্ন ইংলিশে আসবে এটা আমরা জানতাম না, আমি জানতাম না বেসিক্যালি। তো দেখা গেছে আমি তো স্কুল অফ এক্সেলেন্স শুধু পড়ছি, তো পরীক্ষা তো ভালো করে দিলাম হয়তো। আমি এক্সট্রা ভাবে আর তো কোনো বই পড়া হয় নাই। তো এখন যদি কেউ প্রশ্ন করে যে আলাদা কোনো জিকে, অনেকে কিছু বই আছে যে শুধু হচ্ছে এই যে সাধারণ জ্ঞানকে 4টা পার্ট করছে, শুধু সাংবাদিকতার জন্য একটা সেকশন দিছে, তারপরে বাংলাদেশের অংশে আর একটা সেকশন দিছে। এগুলো দরকার নাই কোনো। আবার অনেকে দেখা যাচ্ছে ইংরেজি আবার একটা জিকে জন্য পড়তেছে। তা আমরা যে পরীক্ষা দিলাম আমাদের তো লাগলো না। মানে অনেকে আবেগের বশে হচ্ছে অনেকগুলো বই নিয়ে আসে, আসলে বইগুলো কেনার পরে শুধু টেবিলের সৌন্দর্য বর্ধন করে। এটা ছাড়া মানে ওরা দেখবেন যারা বই কিনে তারা কিন্তু পড়েও না। কারণ ইংলিশ এভাবে পড়াটা আসলে মানে সবার ক্ষেত্রে মানে পসিবল হয় না। জাস্ট বইটা কিনলো, টেবিলের উপরে রাখলো, যে সৌন্দর্য দেখা যাচ্ছে, এই। এছাড়া আমার মনে হয় না। আর স্কুল অফ এক্সেলেন্সে যা দেওয়া হয়েছে, মানে জিকে বাংলায় দেওয়া হয়েছিল। আর পরে হয়তো বা মানে এই যে বিউপির জন্য ইংলিশে কিছু দেওয়া হয়েছিল। তো এগুলো যথেষ্ট হয়েছে, আর তেমন কিছু লাগে নাই। আচ্ছা, আমরা প্রায় শেষের দিকে পৌঁছে গেছি। তো সর্বশেষ তুমি যদি আমাদের স্টুডেন্টদের উদ্দেশ্যে কোনো কিছু বলতে চাও তো বলতে পারো। হ্যাঁ, প্রথমত স্টুডেন্টদের কিছু কমন প্রশ্ন থাকে যে আমি অফলাইনে পড়ি আবার অনলাইনে পড়বো কিনা, এরকম কিছু প্রশ্ন থাকে। তো আমি বলবো যাদের ফিনান্সিয়াল সমস্যা থাকতে পারে অথবা অনেক থাকে, অনেকের অনেক সমস্যা থাকে, তাদের ক্ষেত্রে মানে প্রথম চয়েস হতে পারে স্কুল অফ এক্সেলেন্স। কারণ এখানের যে ক্লাসগুলা হয় আর এখানে যে ম্যাটেরিয়ালস গুলো দেওয়া হয়, এগুলা যদি কোনো স্টুডেন্ট মানে ভালোভাবে ফলো করে, যেমন মওদুদ ভাই একটা কথা বলে যে আরবিতে কি জানি আমার ঠিক মনে করতেছে না, যে শোনো এবং মানো। মানে আমরা যা বলতেছি তা শোনো এবং শোনার পরে তা মেনে নাও। যদি এটা মেনে নাও, মানে কোনো সন্দেহ রাখা যাবে না যে ভাইয়ার আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, হ্যাঁ, আমাদের পড়ার অগ্রগতি কি, অন্য কোচিং এ হচ্ছে সব পড়া শেষ করে দিল, হ্যাঁ। অথবা মাঝে মধ্যে কিছু কিছু বন্ধু এমন প্রশ্ন নিয়ে আসে যেগুলো আমি চোখে দেখি নাই। তো এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে না। তো আমার স্টুডেন্টের প্রতি আমার থাকবে যে তোমাদের যাদের এরকম সমস্যা আছে, ফিনান্সিয়াল অথবা অন্য যে কোনো কিছু হোক, তোমাদের স্কুল অফ এক্সেলেন্স প্রথম চয়েস হতে হবে অবশ্যই। আর যারা অনলাইন মানে অফলাইনে করতেছো, তুমি যদি অনলাইনে স্কুল অফ এক্সেলেন্স একবার মানে একবার যদি ক্লাস করা শুরু করে দাও, তোমার আর অফলাইনের তেমন কোনো প্রয়োজনীয়তা হবেই না। মানে স্কুল অফ এক্সেলেন্সের যে ইন্টারাক্টিভ ক্লাস, তাদের যে সেবা, তাদের যে মানে মানে স্টুডেন্টের প্রতি যে তাদের কানেক্টিভিটি, সবসময় স্টুডেন্টদের সাথে থাকা, এটা করার ফলে মানে আমরা যে অনলাইনে থাকি এটা আর বোঝা যায় না। সবসময় মনে হয় যে আমরা স্যারদের সাথেই আছি, আমরা সমস্যা পড়লে স্যারদের কাছে বলতেছি, সমাধান করে দিচ্ছে। তো এটা হলে আর কি লাগে একজন অ্যাডমিশন স্টুডেন্টের জন্য। সেটাই। আমি কয়েকটা আচ্ছা। উদাহরণ দিতে পারি। শোনো, আমি কয়েকটা হ্যাঁ, উদাহরণ বলো। দিতে পারি। সেটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড ছিল ইয়ামিন, আমাদের একাডেমিক ব্যাচ থেকেই। আমি শুনলাম সে কোনো অফলাইনে কোচিং এ ছিল না। ইভেন তার সর্বোচ্চ হলেও 6 থেকে 7 হাজার টাকার মতো খরচ হয়েছে। তো সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 538তম সম্ভবত, আমি ভুল না করলে, এই পজিশন অর্জন করেছে। এখন সমাজ কল্যাণ ডিপার্টমেন্টে করতেছে। তো এটা তো পসিবল। আমরা তো তেমন কোনো অফলাইনে কোচিং করি নাই, অনলাইনে স্কুল অফ এক্সেলেন্সের সাথেই তো ছিলাম। তা আমরা যদি পারি তোমরা পারবো না কেন? অনেকে সন্দেহ থাকে সেটাই, যে চেষ্টাটা নিজের অনলাইনে, নিজের হইতে হবে। হ্যাঁ, অনলাইনে পড়তেছি কি হবে না হবে একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে। তো তাদের প্রতি মেসেজ থাকবে এটাই, তোমরা দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই স্কুল অফ এক্সেলেন্সের সাথে যুক্ত হতে পারো। আচ্ছা, আচ্ছা। তো এই ছিল আজকের মতো লাইভ সেশনটা। তো তোমরা যারা দেখলা আজকের লাইভ সেশনটা, তাদেরকে ধন্যবাদ জানাই। এবং তোমরা এইভাবে আমাদের সাথে থাকো। তোমাদের জন্য আমরা প্রতিনিয়ত এক একজন শিক্ষার্থী নিয়ে আসবো এবং তাদের সাথে তোমাদের পরিচয় করে দেবো, তার অ্যাডমিশন জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। তো
সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী দিন পরবর্তী কোনো নতুন শিক্ষার্থীর সাথে। এবং শাকিল, তোমাকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে ইনশাআল্লাহ। তো ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।